প্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল আহসান এবং আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক বামে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, যিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তারপর রয়েছেন আরিফুল ইসলাম আদিব, যিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি মোশাররফ ভাই, আপনার কাছেই আলোচনাটা শুরু করি। সেটি হচ্ছে, কিছুক্ষণ আজকে বিএনপি মহাসচিব বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের একটি কোট করেই আলোচনাটা শুরু করতে চাই। তিনি বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে এবং বিদ্যুৎ খাতকে ব্যবসা খাত বানিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে, এরকম দাবিও তিনি করেছেন। এরকম অভিযোগও আমরা অনেক শুনেছি। আমার আলোচনার জায়গাটি এইটি যে আমরা দেখছি যে আমার সাথে আপনি বিএনপির নেতা আছেন, জাতীয় নাগরিক কমিটির একজন যুগ্ম আহ্বায়কও আছেন। তো মানে আমরা বেশ কিছু তর্ক বিতর্কে জড়াতে দেখছি। নির্বাচন কবে, নির্বাচন আগে না সংস্কার আগে, নাকি একই সঙ্গে চলবে, নাকি সংস্কার হলে নির্বাচন পিছিয়ে যাবে, নাকি দ্রুত নির্বাচনে যাবে, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম কি এই প্রসঙ্গেই কথাগুলো বলেছেন, বা তার বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক আরিফ সহ আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিএনপির বিশেষ করে গত 5ই আগস্টের স্বৈরাচার সরকারের পতনের পর আপনি দেখবেন আমাদের বক্তব্যগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, বিএনপি খুব স্পষ্ট। আমরা ইন্টিরিয়াম গভর্নমেন্ট, যেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে আছে, আমরা তাকে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করতে চাই। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের বক্তব্য তো আপনারা প্রতিনিয়ত প্রচার করেন। সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা চাই ইউনূস সরকার সাফল্যের মাধ্যমে উনি গণতন্ত্রের যাত্রা শুরু করে বিদায় নেব। যার জন্য আমরা কি বলেছি, আমরা বলেছি আপনারা একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন, যেটা জনগণে এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলি তো আপনার স্টক হোল্ডার। রোড ম্যাপ তো একটা দিয়েছে। আমি একটু তাইলে আপনার যে স্টক হোল্ডার তো, সুতরাং আপনি যদি একটা রোড ম্যাপ দেন, এই সময় এই কাজগুলি আপনি করে আপনি একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু যে প্রশ্নগুলি এখন আসছে জনমতে, এটা কিন্তু আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন কি বলছে, আপনি সংস্কার, আপনি কি সংস্কার করবেন? সুনির্দিষ্ট কোনো রূপরেখা কি আপনি দিয়েছেন যে আমি এই এই সংস্কার আমি করতে চাই? করেন নাই। এখন আপনি বলেন আপনি সংস্কার করবেন, কেউ বলে সংস্কার করে নির্বাচন, কেউ নির্বাচন করে সংস্কার, এই তো। কিন্তু আমাদের মূল টার্গেটটা কি? একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন, এই তো। সেই নির্বাচনকে করতে গিয়ে কি কি সংস্কার আপনার দরকার, সে কারণ আপনাকে তো অনন্তকাল কেউ সময় দেবে না। আপনাকে একটা নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যে সংস্কারগুলি দরকার, সেগুলিকে আপনি করবেন। এইটা তো আপনার মূল দায়িত্বটা। তোমার ওই জায়গায় এখনো ধোঁয়াশা আছে মনে হচ্ছে। অবশ্যই ধোঁয়াশা আছে, এই জন্যই তো আজকে কথা বলি হচ্ছে। আজকে কেউ বলছে যে একটা নির্বাচনের জন্যই শুধু 5ই আগস্ট সংগঠিত হয়নি। আচ্ছা মোশাররফ, এর সাথে আপনাকেই একটা প্রশ্ন করি। সেটি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস 16 তারিখ জাতির উদ্দেশ্যে, 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যদি স্বল্প সংস্কার হয় তাহলে 2025-এর ডিসেম্বরে, আর যদি বেশি সংস্কার হয় তাহলে সেক্ষেত্রে এটা যেতে পারে 26-এর প্রথমার্ধ পর্যন্ত। প্রথমার্ধের ব্যাখ্যা তার প্রেস সচিব পরবর্তীতে দিয়েছেন, যেটি জুনের 30 তারিখের পরে হবে না। তাহলে আপনাদের শঙ্কা কেন হচ্ছে? না, আমি একটা কথা হলো, আপনি এখানে আমরা যদি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন দেখি, এই সরকারের কনস্টিটিউশন দায়িত্ব নেওয়ার ভিতরে বিতর্ক ছিল, কিন্তু হাইকোর্টের একটা ভার্ডিকের মাধ্যমে কিন্তু সেইটাকে একটা সমাধান হয়ে গেছে। প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমরা ধরে নিতে পারি যে ইট ইজ দ্য কনস্টিটিউশনাল একটা স্টেটমেন্ট, কিন্তু প্রেস সচিবের কি সেই রাইট আছে? ওনার বক্তব্যের ব্যাখ্যা তো দিতে পারেন না, রাইট নেই, সেই রাইট নেই, অবশ্যই নেই, কারণ সে একটা তার পক্ষে থেকে সে কাজ করে। এক, সুতরাং এটা নিয়েও কিন্তু একটা ধূম্রজল তৈরি হচ্ছে। এক, দ্বিতীয়ত আরেকটা জিনিস রাখবেন যে আমরা কি চাই, আমরা চাই একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন। যার জন্য আমরা বলেছি কি যে একটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। যার জন্য সকল দল এবং যারা ভোটার নাগরিক, তারা চাচ্ছে একটা নির্দলীয় সরকার বলেন, কেয়ারটেকার বলে, ইন্টেরিয়াম যেই নামে আপনি এটাকে অভিহিত করেন, একটা নিরপেক্ষ সরকার চাই। মোট কথা অলরেডি হাইকোর্টের একটি ভার্ডিকের মাধ্যমে সেটা এস্টাবলিশড হয়ে গেছে।
হয়ে গেছে। হয়ে গেছে। আমরা কি চাই রাজনৈতিক দলগুলি যে লোকাল গভর্নমেন্টটা যেন কোনো দলীয় মার্কায় না হয়, এটা নির্দলীয় মার্কা হয়, যেটা বাংলাদেশের একটা ফেস্টিভ্যাল ছিল, সেটা যেন আমরা ফিরে পাই। ইতিমধ্যে সবার মধ্যে ঐক্যমত তৈরি হয়ে গেছে যে আপনি লোকাল গভর্নমেন্টে কোনো দলীয় মার্কা হবে না, জাতীয় মার্কা হবে না। ওকে, আপনি এখানে কি কথা ছিল যে হাইকোর্টগুলিকে বা বিচার বিভাগকে নগ্ন দলীয়করণ করা হচ্ছে, সেখানে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং বিচারক নিয়োগের একটা আইন দরকার। আপনি কোনো রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করেন এর নিয়ে কোনো দ্বিমত আছে কিনা? দ্বিমত নাই। আপনার গভর্নমেন্টের মেয়াদ কত হবে? ইতিমধ্যে মূল এখন তো বাংলাদেশে আপনি ধরেন মূল একটি অন্যতম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে কোনো গভর্নমেন্টের প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না। আপনি দেখেন আমরা কি বলেছি, আমাদের পার্লামেন্টগুলিকে আমরা মনে করি যে অ্যাক্টিভ করা যাচ্ছে না ডিউ টু আর্টিকেল 70। তার কারণে দলের বিরুদ্ধে বা দলের ডিসিশনের বিরুদ্ধে কথা বলতে পারেন। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যে সংস্থার প্রস্তাবনা সেখানে আমরা বলে দিয়েছি রিটেন, এটা কিন্তু নট মৌখিক না, না সব দলে রিটার্ন দিয়েছে। হ্যাঁ, আমরা বলে দিয়েছি যে আস্থা ভোট, আমরা বাজেট, গভর্নমেন্টের মানে পতন যাতে না হয়, এবং সর্বশেষ হলো যে স্টেট সিকিউরিটির ব্যাপারে। এর বাইরে একটা দলের বিরুদ্ধে আপনি যা বলেন কোনো আপত্তি নেই। এইভাবে আমরা ধীরে 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 আমরা কিন্তু 31টি সংস্কার প্রস্তাবের কথা আমরা বলেছি। জি, রাষ্ট্র মেরামতে 31 দফা। আপনার এই যে ধোঁয়াশা এই জায়গায় আমরা তো 31টা সংস্কার প্রস্তাবের কথা বলেছি। জামাতে ইসলামী তারা বলেছে, বাম জোট যারা তারা বলেছে। তো হোয়াই ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলছে না যে আমি এই খাতে করতে চাই? কেন বলছে না? আচ্ছা, আমরা একটু এই জায়গাটা নিয়ে একটু কেন বলছে না? আরিফ মোমিন আদিব আপনার কাছে জানতে চাই, শারিফুল ইসলাম আদিব আপনার কাছে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা বিএনপির ভিতরে রয়েছে, এবং অনেক ক্ষেত্রে বিএনপির নেতারা যেমন শুরুতে আমরা তাদের বক্তব্য শুনেছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে দেশ ব্যর্থ হবে, এবং সেটি তারা এখন বলছেন, আমি বলবো না, তারা সেই স্ট্যান্ডে এখনও আছে। কিন্তু নির্বাচন নিয়ে তারা যেমন বড় রাজনৈতিক দল হিসেবে প্রেশার দিবে, এটি খুবই স্বাভাবিক। সেই সঙ্গে তারা যেই শঙ্কার জায়গাটি তৈরি হচ্ছে, এবং তারা মনে করছে যে নির্বাচন দেরিতে যেতে পারে, এবং আবার আরেকটি পক্ষ থেকে এরকম মনে করা হয় জাতীয় নাগরিক কমিটি আপনারা যারা রয়েছেন তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবেন 2-3 মাসের ভিতরে, এবং আপনারাও একটা সময় চাচ্ছেন। এখন আসলে এই সময়টাই কি সংকট? মূলত সংকটটা সময় না, মূলত সংকটটা হচ্ছে দেশ রাজনীতি এবং মানুষকে নিয়ে ভাবার যে ফ্রেম, যে দৃষ্টিভঙ্গি, এটা বড় ধরনের তফাৎ হয়ে গেছে। বিএনপি বিগত 78 সাল থেকে তাদের সবচেয়ে এখন পর্যন্ত যে রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে যে রাজনীতি করে আসছে গতানুগতিক বা ধারায়, তাদের রাজনীতি দেশ মানুষকে নিয়ে যে দৃষ্টিভঙ্গি, তরুণদের যে ভাষা, যে দৃষ্টিভঙ্গি, এই জায়গায় প্রজন্মগতভাবে একটা বড় পার্থক্য আছে। সংকটটা শুধু নির্বাচনকে নিয়ে নয়। জাতীয় নাগরিক কমিটি 8ই সেপ্টেম্বর যে গঠিত হয়েছে, নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিদ্যমান রাজনৈতিক দলগুলো শুধুমাত্র রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দৃষ্টিভঙ্গি থেকে দেখে। আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখি না। আমরা মনে করি স্টেটের জায়গা থেকে নির্বাচনটা একটা মাধ্যম। শুধুমাত্র যদি নির্বাচনই এদেশের নাগরিকদের মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা যদি প্রতিষ্ঠা করতে পারতো, তাহলে আপনার 91 নির্বাচন, 96 নির্বাচন, এমনকি 2001-এর নির্বাচন, যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো শুধুমাত্রই মানুষের যে মৌলিক মানবাধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠা করতে পারে না। নির্বাচনে কি বিকল্প আছে? না, নির্বাচনের বিকল্প আমি বলি নাই। আমরা বলতে চাচ্ছি যে আমরা শুধু নির্বাচন কেন্দ্রিকই না, আমরা মনে করি ফ্যাসিবাদী যে আমরা ব্যবস্থাটা বলছি, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয় যে কাঠামোগত আছে সেই কাঠামোগুলোর সংস্কার, রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং সমাজের দৃষ্টিভঙ্গিটার সংস্কার, এই 3টা সংস্কারের ভিতর রাজনৈতিক যে সংস্কার, সেখানে নির্বাচন একটা পার্ট। কিন্তু সামাজিক যে সংস্কার এবং দলগুলোর মধ্যে যে সংস্কার, সেই সংস্কারের দৃষ্টিভঙ্গিগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে না। আপনি বললেন যে গত 17 বছর ধরে কিন্তু রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। শুধুমাত্র যদি নির্বাচনের কারণে, ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে এদেশের 18 কোটি মানুষ যদি রাজপথে নেমে আসতো, তাহলে 14 সালের পরে নেমে আসতো, 18 সালের পরে নেমে আসতো, ইভেন 7 জানুয়ারির পরবর্তীতে যে 93% লোক ভোটে অংশগ্রহণ করে না তারাও কিন্তু নেমে আসতো। ফলে এই জায়গায় যে মানুষের যে দৃষ্টিভঙ্গি যে চেঞ্জ হচ্ছে, মানুষ তার মৌলিক মানবাধিকারটা পায় না। এখানে আমরা যেটা মনে করি যে আমাদের কমিটির নাম কি জাতীয় নাগরিক কমিটি, আমরা মনে করি একটি রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের নাগরিক হিসাবে যে মর্যাদা, শুধু জনতা হিসাবে নয়,
আপনি দেখবেন যে সচিব সেও নাগরিক, তাকে আপনি রাষ্ট্র সেবা প্রদানের ক্ষেত্রে যেভাবে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সেবা প্রদানের ক্ষেত্রে যেভাবে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যেভাবে দেখেন, আপনি গার্মেন্টস কর্মীকে নাগরিক হিসাবে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন না। একজন নির্মাণ শ্রমিক হঠাৎ করে রাস্তায় কাজ করতে গিয়ে পড়ে মারা যায়, তার জীবনের মৃত্যুটাকে আপনি দেখেন না। এটা ক্লিয়ার, মানে নাগরিক মানে দায়িত্ব কর্তব্য দায়িত্ব দুইটাই আছে। কর্তব্য এক। তো ফলে সেই জায়গার থেকে আমরা যেভাবে দেখি যে আমাদের কাছে এই জায়গার থেকে সংস্কারগুলো মনে হচ্ছে যে এই সংস্কারগুলোতে কাজ করা, ফলে তারা আমাদেরকে ভাবতেছে শুধুমাত্র আমরা যেন নির্বাচন ফোকাস হয়। আমরা নির্বাচন ফোকাস নয়, নির্বাচন আমাদের একটা অংশ। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু গণহত্যা ঘটিয়েছে। ফলে দল হিসাবে আওয়ামী লীগের কিন্তু একটি বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে যারা আওয়ামী লীগের সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা মনে করি এই জায়গায় কি অন্য দলগুলোর সাথে কোনো পার্থক্য আছে আপনার? না, এখানে অবশ্যই পার্থক্য এবং তাদের দৃষ্টিভঙ্গির গুরুত্ব দেওয়ার জায়গা থেকে, যেহেতু আমরা সামগ্রিকভাবে দেখি, তারা কিন্তু বলেছে সংস্কার না নির্বাচন। আমরা আলাপটা সংস্কার বা নির্বাচনের না, আমাদের আলাপটা হচ্ছে বিচার সংস্কার নির্বাচন। আগে বিচার করতে হবে। আমি যদি বলি যে গত 5 মাসে রাজনৈতিক দলগুলো কয়টা সভা সমাবেশ করছে আওয়ামী লীগের বিচারের দাবিতে, কয়টা রাজনৈতিক আওয়ামী লীগের শেখ হাসিনার ফাঁসি বানানোর দাবিতে করছে? করে নাই। বরঞ্চ ইনিয়ে বিনিয়ে তারা বলতেছে যে নির্বাচনে যদি আওয়ামী লীগের কে যদি বাহিরে রাখা হয় সেটি নাকি পার্টিসিপেটের নির্বাচনের প্রশ্ন আসতে পারে। আমার কাছে স্পষ্ট যে গত 17 বছর আওয়ামী লীগ যে অপরাধ করছে, যেভাবে বিএনপিকে নির্বাচনে বাহিরে রেখে নির্বাচন করছে, সেইটার সাথে এই আওয়ামী লীগের তো তুলনা কোনোভাবেই হয় নাই। তাহলে কি বিএনপি গণহত্যাকারী দলের সাথে সে তার রাজনৈতিক তুলনা করবে? তার রাজনৈতিক বিচার না করে শুধুমাত্র সে চিন্তা করবে যে এটা পার্টিসিপেটরি হবে কিনা? কারণ 24-এ তারা যেভাবে অপরাধ করছে, বিগত 53 বছরে সবগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে এইরকম অপরাধ সংগঠিত হয় না। অপরাধ সংগঠিত হয়েছে স্বাধীনতার পরে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, বাকশালের সময় আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক অর্থাৎ নতুন রাজনৈতিক দল তৈরির ক্ষেত্রে জাসদের যে 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সিরাজ শিকদারকে তারা হত্যা করেছে আওয়ামী লীগ। ফলে গণহত্যার সাথে আওয়ামী লীগের কিন্তু একটা বড় ধরনের ওতপ্রোত সম্পর্ক। ফলে এই আওয়ামী লীগকে যদি বিচারের মুখোমুখি ছাড়া এর বাহিরে আপনি যখন এটা বাদ দিয়ে আপনি হচ্ছে ইনিয়ে বিনিয়ে শুধু নির্বাচন করতে চান, সেটি একটি আমাদের কাছে একটি বিষয়টিকে একটি জটিল প্রক্রিয়া এবং আমাদের কাছে প্রশ্ন থেকে যায়। আরেকটি বিষয় আমি স্পষ্ট বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে তারা স্পষ্ট বলতেছে যে সরকার সবকিছু ঠিকমতো করতে পারছে না, সরকারের প্রতি সন্দেহ হচ্ছে। আমরা 5ই আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই আন্দোলনের সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার, এখানকার ছাত্র জনতা, রাজনৈতিক দল, সিভিল সোসাইটির সকল অংশীজনের যে স্টেক হোল্ডার, সেই জায়গার থেকে 5ই আগস্টেই ছাত্র এই বৈষম্য বিরোধীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে যে দেশের যে সংকট, যে আপৎকালীন সংকট, সেই সংকট সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন যে সরকার হবে, সেই সরকারের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং সিভিল সোসাইটির অংশগ্রহণ এবং একই সাথে ছাত্র নেতৃত্বের অংশগ্রহণ একটি সরকার হওয়া উচিত। সেখানে সে কোনোভাবে জাতীয় সরকারে আসতে চায় না। কেন আসতে চায় না, কি কারণে আসতে চায় না, সেই ব্যাখ্যা কিন্তু এখন পর্যন্ত তারা দেয় না। আমাদের কথা হচ্ছে তখন 5ই আগস্টে মনে হয়েছে দেশে একটি বড় ধরনের সংকটের মধ্যে সে আপদ আপনি আরেকজনের কাঁধে তুলে দিয়ে এরপর আপনি আবার হচ্ছে বাইরে থেকে ডিটেক্ট করবেন। আপনি তো তুলে দিয়েছেন তার কাঁধে দায়িত্ব যে তুমি এই আপদ সংকট করে নির্বাচনের আয়োজন করো। তাহলে সেই আপদ সমাধান করতে কি পরিমাণ সময় লাগবে সেটা তো সে সিদ্ধান্ত নিবে। তাহলে আপনি সংকটটা সমাধান করার জন্য আপনি কেন 5ই আগস্টে কেন আগ্রহী হলেন না? তাহলে কি আপদকালীন সময় বিএনপি সিদ্ধান্ত নিতে কি দ্বিধান্বিত থাকে? বিএনপি কি মনে করছে যে অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে রাষ্ট্র, যে আইন শৃঙ্খলার সমস্যা নেই, সেইখানে সে অন্তর্বর্তী সরকারের অংশীজন হয়ে এগুলো সমাধান করতে সে পারবে না? আমরা আরিফুল ইসলাম আদিবের কাছ থেকে তার বক্তব্য শুনলাম, সেখানে সে কয়েকটা বিষয়কে একটু হাইলাইট করেছে। যেমন আমার কাছে যে বিষয়গুলো লেগেছে আপনার কাছে জানতে চাবো এই বিষয়। 1 নম্বর হচ্ছে ইনিয়ে বিনিয়ে বিএনপি নির্বাচনের কথা বলছে, কিন্তু এই যারা জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে বা তাদের বিচার বা আওয়ামী লীগের বিচার, এটি নিয়ে বিএনপি ওরকম গুরুত্ব সহকারে নিচ্ছে না। যদি নাই নিয়ে থাকে কেন, বা নির্বাচনের মতো কেন বিএনপি বিচারকেও গুরুত্ব দিচ্ছে না, এটি একটি প্রশ্ন। আর সাথে হচ্ছে যে 5 আগস্টের পরবর্তীতে যে সরকারটি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন, সেটি তারা সব দলমত নির্বিশেষে সুন্দর একটি তথ্য দিল। এটি আমাদের প্রকাশ্যে জানা ছিল না, ভেতরে ভেতরে আমরাও জানতাম যে জাতীয় সরকারের একটি প্রস্তাবনা গিয়েছিল, কিন্তু আজকের এই শোতে স্পষ্ট হলো যে তারা একটা জাতীয় সরকারের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু বিএনপি সেখানে একমত হয়নি। এই দুটো বিষয় একটু আপনার কাছে জানতে চাই।
এখানে আমি আরিফের একটি বক্তব্যের সাথে আমি একেবারে বিনয়ের সাথে দ্বিমত করছি। জি প্লিজ। বিএনপি কি আওয়ামী লীগের বিচার চাচ্ছে না? বলছে চাচ্ছে, কিন্তু আজকে ঘটাচ্ছে। প্রতিনিয়ত এখন এই গভর্নমেন্ট ক্ষমতায় আজকে প্রায় 4 মাস হয়ে গেল, হ্যাঁ। ইন্টিরিয়াম গভর্নমেন্ট। 4 মাস প্লাস। আওয়ামী লীগের একটি দুর্নীতির কোনো শ্বেতপত্র কি তারা প্রকাশ করতে পেরেছে? শ্বেতপত্র তো একটি আমি একটু বলি। জি। শ্বেতপত্র সেটা দেবপত্র। একটা তদন্ত জায়গাতে, কমিটি তদন্ত করেছে কমিটি। টোটাল অর্থনীতির উপর দেবপ্রিয় ভট্টাচার্য। শ্বেতপত্র প্রণয়ন কমিটি। স্পেসিফিক কোনো আইটেমের উপর তারা করতে পারেনি। কেন করেনি? সংকটটা কোথায়? এক, আপনি দেখেন বিএনপি প্রতিদিন আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপর আজকে দেখবেন আপনি আওয়ামী লীগের আমলে দুর্নীতির কি করেছে তার উপর আমরা বিদ্যুৎ খাতে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা উপস্থাপন করেছি। জি। আমরা আগামী দিনে পুলিশ প্রশাসন কি হওয়া দরকার তার জন্য একটি চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে রাজনৈতিক দল হিসাবে আমরা সেটা দিয়েছি। জনপ্রশাসন কি হবে আমরা এটা প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আমাদের মতামত আমরা জানিয়ে দিচ্ছি। জি। এটাকে আপনি কি কোনো কার্য মানে একটা সুসংগঠিত কার্যক্রম বলবেন না? মোশাররফ ভাই, আপনি উত্তর দিচ্ছিলেন, আমি একটু ধরিয়ে দিই যে আপনি একটি অংশ বলেছেন যে আপনি আওয়ামী লীগের দুর্নীতির ব্যাপারে আপনারা সোচ্চার এবং আজকেও বিদ্যুৎ খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলছেন, কিন্তু প্রশ্নটি ছিল আওয়ামী লীগের কিংবা যারা এই ছাত্র বা শিক্ষার্থী বা মানুষ হত্যা করলো সেই বিচারে আপনারা কতটা তৎপর এবং জাতীয় সরকার কেন গঠন করতে দেয়নি বিএনপি বা মত দেয় না, এটা আমরা একটা বিএনপি কিন্তু সবসময় একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক শাসনে আমরা বিশ্বাসী। জি। আপনি দেখবেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি যে সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকতে। এবং এই যে আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন আপনি দেখেন ওই সময় আমরা মানতে রাজি হই নাই কেন? কারণ তখন কনস্টিটিউশনে ছিল না। পরে আপনারা কনস্টিটিউশনে আমরা এটা সম্পৃক্ত করে কিন্তু আমরা সেটাকে সমর্থন জানিয়েছি। সুতরাং আমরা সবসময় কিন্তু কনস্টিটিউশনাল শাসনটা অব্যাহত থাকবে সেটা, কারণ আমাদের মতো এই তৃতীয় বিশ্বে আপনি যখনও কনস্টিটিউশনের বাইরে যাবেন তখন কিন্তু অশুভ শক্তি কিন্তু একটা হস্তক্ষেপ করে, যে এটাকে প্রতিরোধ করার ক্ষমতা হয়তো রাজনৈতিক দলগুলির হয়, কিন্তু বহু রক্ত, বহু ত্যাগ, আত্মত্যাগের বিনিময় কিন্তু মোশাররফ ভাই, এই কনস্টিটিউশন দেখিয়েই তো শেখ হাসিনা কনস্টিটিউশন লঙ্ঘন হবে বলেই তো অনেক। না, আমি এখানে বলি না, এখানে একটু দৃষ্টিভঙ্গিতে আমাদের একটি সংকট আছে। সেই সংকটটা হলো আপনি দেখবেন এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করেছে কে? বিশেষ করে মূল সংকটটা তৈরি করা হয়েছে কিন্তু ৫৫ সংশোধনী 15 অ্যামেন্ডমেন্টে। সেখানে কি করেছে? বাতিল হয়ে গেল। হ্যাঁ, আগে আমাদের এখানে যেটা বিশ্বের ইতিহাসে কোথাও নাই। আপনি দেখেন আর্টিকেল 7-এ যদি আপনি যান সেখানে বলা হয়েছে জনগণই রাষ্ট্রের মালিক। ওকে, সেখানে 7-এর আগে ছিল 7 শুধু, সেখানে 7-এর ক খ গ তারা যুক্ত করেছে। সেখানে একটা পরিবারকে তারা সুরক্ষা দিয়েছে। একটা দেশের সংবিধান তো কোনো পরিবারকে সুরক্ষার জন্য হতে পারে না। একটা পরিবারকে আপনি দেবতা বানাতে পারেন না, গড বানাতে পারেন না, কিন্তু সেই কাজটা কিন্তু এরা করেছে। এবং সবচেয়ে যেটা তারা মারাত্মক অপরাধ করেছে যে আপনার যে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন হয়, মানুষের প্রত্যাশার পরিবর্তন হয়। সংবিধান তো এই 16তম অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওখানে লিখেছে যে এই আর্টিকেল 7-এর এই ধারা কোনোভাবে পরিবর্তন করা যাবে না, তাইলে সংবিধান লঙ্ঘনের অপরাধে তার বিচার হবে। এইটাই তো একটা অগণতান্ত্রিক ব্যাপার, এইটা এক করেছে। তারপর আপনি গিয়ে 57-3 যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেখানে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছে। শুধু তাই না, আরেকটি মারাত্মক অপরাধ তারা করেছে, বলেছে কোনো কারণে যে আমাদের দেশে কি পার্লামেন্টের মেয়াদ 5 ইয়ার্স, 5 ইয়ার্সের পর তো নিউ ইলেকশন হবে। সেখানে তারা বলেছে কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে এই প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত নির্বাচন নয় ততদিন পর্যন্ত সে কন্টিনিউ করবে এবং দেশের কোনো প্রচলিত আইন দ্বারা এটাকে ব্যাহত করা যাবে না। অর্থাৎ একটা একনায়কতন্ত্রকে, একটা স্বৈরাচারকে আপনি সাংবিধানিক রূপ দিয়েছেন। এটা ক্লিয়ার। তো সুতরাং আপনি যে কথা বলছেন যে বিএনপি এই সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য তো আমরা বারবার কথা বলছি। এখন হলো একটা পরিবর্তন বাংলাদেশে 5ই আগস্টের পর হয়েছে। এখানে আরিফ সাহেব বলেছে যে আগে তো রাজনৈতিক দলগুলি আন্দোলন করেছে। আমি খুব কথাটা বললে হয়তো আরিফ সাহেবরা কষ্ট পেতে পারেন। বলেন আপনি। কোঠার আন্দোলন কারা করেছে? আমরা যদি মনে করি এটা আওয়ামী লীগের ইন্টারনাল একটা ইম্পর্টেন্সই তাদের ছাত্র সংগঠনের দেখানোর জন্য মূল দলকে অথবা গভর্নমেন্টকে তারা আওয়ামী লীগের চেতনার বিরোধী তো। আমি একটু কথা বলি, কারা ছিল? এই যে যারা নেতৃত্ব দিয়েছে সব ছাত্রলীগের পোস্টদারি ছিল, সবাই অধিকাংশ পোস্টদারি ছিল। আপনি দেখেন এই নুরুল হক নুরু পোস্টদারি ছিলেন। এই যে সাজিস, হি ওয়াজ দ্য ইলেক্টেড মেম্বার 21 হল পোস্টে ছিল। এইরকম আপনি যদি আমরা তো এত জুনিয়র অত তো খোঁজখবর আমাদের কাছে নেই। এরকম 2-1 জন ছাড়া বেশিরভাগই তো এনটি আওয়ামী লীগ বলা যায়।
তারাও পরবর্তীতে আপনি অ্যান্টি আমলিক আপনি কি বলবেন? আপনি এখন দেখেন নাই 14 লাখ টাকা দিয়ে শিবিরের যিনি ইউনিভার্সিটি সেক্রেটারি সে বলছে আমি ছাত্রলীগের পোস্ট নিয়েছি যেহেতু টিকে থাকার জন্য। মানে ছাত্র শিবিরের হ্যাঁ, সেক্রেটারি এই যে 5 তারিখের পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নিয়ে কথা হচ্ছিল, জি, জি। তখন সে প্রকাশ্যে মিডিয়া স্টেটমেন্ট দিয়ে বলেছে আমি 14 লক্ষ টাকা ছাত্রলীগকে দিয়ে আমি ছাত্রলীগে ঢুকেছি যাতে ছাত্র শিবিরের রাজনীতিকে ধরে রাখতে পারি। না, উনি তো আরো অস্বীকার করেছে যে না না না, ছাত্রলীগ এটা করেনি। অলরেডি পেপারে এসেছে। আচ্ছা, তাহলে মনে হয় কোনো জায়গায় একটু এটা ইয়ে আছে, আমরা একটু তথ্য আরিফের কাছ থেকে এটার উত্তর শুনি যে না আসলে না, আমি একটু আমাকে শেষ করতে। আচ্ছা, হ্যাঁ, please। এখন আরিফরা যেটা বলছে বিএনপি ইনিয়ে বিনে নো, আমরা এজ এ রাজনৈতিক দল হিসাবে আমরা নির্বাচনের আমরা জনগণের রাইটের কথা বলবো। আপনি একটা অনির্বাচিত গভর্নমেন্ট তো অনন্তকাল চলতে পারে না। জনগণের আর এখন এই সরকার যেমন একটা নির্বাচন করবে, পাশাপাশি কিন্তু তাকে জনগণের নিরাপত্তা দিতে হবে, তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এই যে দ্রব্যমূল্যের চরমবর্তী গতি, আজকে বাংলাদেশে বিনিয়োগ নাই, আজকে বাংলাদেশে ব্যাংকগুলির চরম তারল্য সংকট, সামগ্রিকভাবে এগুলি যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে দেশ যদি এর চেয়ে একটি চরম সংকটের দিকে যায়, সেটা গণতন্ত্র প্রতিষ্ঠার সংকট যেমন, পাশাপাশি যদি একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয় সেই সংকটটা কিন্তু আরো মারাত্মক আকার ধারণ করবে। তখন অন্য অশুভ শক্তিগুলি কিন্তু এখানে আরো ইন্টারফারেন্স করার বেশি সুযোগ পাবে, সেই সুযোগটা আমরা দিতে চাই না। যার জন্য আমাদের দল থেকে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে সাংগঠনিক কাঠামোয় আপনাকে এগিয়ে যেতে হবে। যার জন্যই তো আমরা বলছি এটা আপনি একটা রূপরেখা দেন, আপনি একটা শিডিউল দেন যে আপনি এই কাজগুলি আপনি করতে চান, সেইটা দিতে আপনার সংকটটা করতে। আচ্ছা মোশাররফ ভাই, আপনার কাছে আবার আসবো, এই প্রশ্নগুলো আমি ভুলে যাব, আমি একটু খুব জরুরি। সেটা হচ্ছে কোটা আন্দোলনের বেশিরভাগই, আপনি তো কোটা আন্দোলনের সঙ্গেও ছিলেন আমি যতটুকু জানি, তো কোটা আন্দোলনের বেশিরভাগ বা কত শতাংশ আসলে ছাত্রলীগের ছিল? আসলে আর শিবিরের ভাইয়ের- সেক্রেটারি ঢাকা না না না, ইউনিভার্সিটি শিবিরের সেক্রেটারি এটা একটা আলাদা টপিক। সে যেটা বলছে আমি হয়তো সে তথ্য কোথাও পেয়ে থাকতে পারে, সেটা তার জায়গা থেকে। উনি যেটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বলছেন এটা আসলে সম্পূর্ণ ভুল। আমাদের সেই জায়গাটা হচ্ছে যে 18 সালে যে কোটা সংস্কারের নেতৃত্বে যারা ছিল, আপনার হচ্ছে তো আহ্বায়ক ছিলেন হাসান আল মামুন, নুরুল হক নূর, রাশেদ খান বা ফারুক হোসেন, মানে ওভারঅল যারা ছিলেন এবং এখানকার যারা ছাত্র অধিকার পরিষদ বা অন্য অন্য যারা ছিলেন, এদের ভিতর হচ্ছে শুধুমাত্র 2 জন হচ্ছেন সরাসরি ছাত্রলীগের সাথে ছিলেন, নুরুল হক নূর এবং হচ্ছে হাসান আল মামুন, আর অধিকাংশই কিন্তু ছিলেন না। তো ফলে এইটা বলাটা একটা মানে তথ্যগত বিভ্রান্তি তৈরি করে। এক, দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে অধিকাংশ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনটা করেছিলেন। কেন আন্দোলন করেছিলেন? কারণ হচ্ছে 2015 সালে যখন বিসিএস এর সরকারি চাকরিতে নবম গ্রেড থেকে শুরু করে সরকারি বেতন কাঠামোর একটা বড় ধরনের ডাবল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তখন মূলত বিশ্ববিদ্যালয়গুলো লাইব্রেরিগুলোতে একটা পড়ার ধুম পড়ে যায়। এবং সেইটার ধারাবাহিকতায় যখন 2-3 বছর পরে একজন যখন দেখছে 2-3 বছর পরে সে বিসিএস এ পাশ করতে পারতেছে না, তার আরেকজন বন্ধু সে 6 মাস 1 বছর পরে পাশ করেছে, তখন তাদের ভিতরে একটা বোধোদয় হয় যে না, এখানে তো আসলে একটা বড় ধরনের মেধার যে অবমূল্যায়ন হচ্ছে। তখন কিন্তু আন্দোলনটা কিন্তু হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ফলে রাষ্ট্রীয়ভাবে যে একটি বৈষম্য চাপিয়ে দিয়েছে, বৈষম্য বিরুদ্ধে কিন্তু তারা একটি আন্দোলন করছিল। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনার কাছে একই সঙ্গে জানতে চাই, সেটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন যারা করে, এটা নাহিদ স্যাটায়ার করে বা মজা করে বলছিল যে হতে চেয়েছিলাম মানে বিসিএস ক্যাডার হয়ে গেছি সরকার, বাট জাতির এই প্রশ্নটা আছে যে প্রায় 4 মাস তো হয়ে গেল, আপনারা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যারা করেছে তাদের তো মূল দাবি ছিল সরকারি চাকরিতে কোটা থাকবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো তো আপনার কোনো আমরা বিসিএস এর মানে অগ্রগতি দেখছি না, পিএসসি নতুনভাবে তৈরি হয়েছে, সবকিছু ওকে, মানে এটি নিয়ে আপনাদের কোনো দাবি না? না, এটি অগ্রগতি ইতিমধ্যে হয়েছে। আপনার আগে যেটা ছিল সরকারি চাকরিতে আবেদন করতে গেলে 800 থেকে 1000, কোনো কোনো ক্ষেত্রে 1500 টাকা পর্যন্ত কিন্তু। এখন কিন্তু সরকার একটা স্পষ্ট প্রজ্ঞাপন দিছে যে নবম গ্রেডে সর্বোচ্চ 200 টাকা। এখন কিন্তু মাত্র 50 টাকা দিয়েও কিন্তু কিছু কিছু জায়গার ক্ষেত্রে চাকরির আবেদন 16তম গ্রেড বা অন্যান্য গ্রেডে করা যাচ্ছে। ফলে এটা কিন্তু একটা সরকার সংস্কার করছে। আর বাকিগুলো যেটা হচ্ছে যে ইতিমধ্যে বিসিএস এর সামনে সম্ভবত ভাইভাও শুরু হবে 43তম লাস্ট 5 তারিখ থেকে। এটা একটা ধারাবাহিকভাবে কাজ তারা এগিয়ে নিচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে ভাই যেটি বলছেন যে আমি যে প্রশ্নটি করেছি সেটি কিন্তু অ্যান্সার ভাই ভালো, মানে আমি আশা করি আরও বেশি দেবেন। সেটা হচ্ছে যে দেশ নানা ধরনের সংকট আছে, সমাধান আছে। তাহলে এই সংকটটা তো ছাত্র নেতৃত্ব বা অভ্যুত্থান নেতৃত্ব তারা চেয়েছিল একসাথে মোকাবেলা করার জন্য, বিএনপিকে তো আহ্বান করেছিল, শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আহ্বান করেছিল। সংকটের সময় কেন সে এই আহ্বানে কেন সাড়া দিল না? এটা আমার খুব
মানে আচ্ছা, বলছে এই প্রশ্নের উত্তরটা আমি ওনার কাছ থেকে নেব, তার আগে আপনার কাছে শেষ প্রশ্নটা করে যাই। সেটি হচ্ছে যে এই বিসিএস প্রসঙ্গ যেহেতু আসলো একটু বলি, সেটি হচ্ছে যে বিসিএস এর পরে যে সম্ভবত আগস্টের 15 তারিখে একটি গেজেট হলো, সেখানে 99 জনকে বাদ দেওয়া হলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আরও প্রায় 167 বা এরকম, এটা মিলে সব মিলে 267 জন ছিল, যেখান থেকে মেডিকেল পারপাস কিছু বাদ গেছে, আর বাকি 227 জন যারা আসলে গতকালকে আমরা দেখেছি তারা আন্দোলন করেছে সচিবালয়ের সামনে, আজকে কিছুক্ষণ আগে বলা হয়েছে তারা আবারও আবেদন করতে পারবে। এই বাদ দেওয়া, আবার কেউ বলতেছে যে সে কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই ছিল না, বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে এসে সে বিসিএস দিয়ে টিকে তারপর আবার বাদ পড়ছে, এই সমস্যাগুলো কেন হচ্ছে? না, এই সমস্যাগুলোর ক্ষেত্রে যেটি হচ্ছে যে আসলে গত 15 বছরে সরকারি বেসরকারি যে নিয়োগগুলো ছিল, যেমন ধরেন বিসিএস এর ভাইভাই ছিল 200 মার্ক, মানে 200 মার্ক যদি ভাইভাই আপনার থাকে, তাহলে এখানে 200 মার্কের যদি একজন প্রার্থীকে 10 মার্ক, আচ্ছা, একদম শেষে চলে আসে, এটা একটা বিষয় থাকে। ফলে এই 200 মার্ক থেকে কিন্তু এখন সরকার কিন্তু এটা সংস্কার করে 100 মার্কের জায়গা থেকে নিয়ে আসছে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা সরাসরি যেহেতু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যায় অংশগ্রহণ করছে, ফলে তাদের এবং ছাত্রলীগেরও সন্ত্রাস বিরোধী আইনের ধারা বলে তাদেরকে হচ্ছে আপনার বিচারের মানে নিষিদ্ধ করা হয়েছে। তো সেই জায়গার থেকে হচ্ছে হয়তো পুনরায় হচ্ছে একটি ইয়ার থেকে তদন্ত করতেছে, যাদের হয়তো বিভিন্নভাবে কোনো ধরনের যোগাযোগ পেয়েছে, এটা একটা হইতে পারে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা যেটি বলি যে আমলাতান্ত্রিক পুলিশের মধ্যে যে জায়গাটা রয়েছে, ফলে এইখানেও কিন্তু তাদের জন্য একদম নানা ধরনের অসহযোগিতা করা বা বিভিন্ন ধরনের ভিতর থেকে সাবঅর্ডিনেট করা বা নানা ধরনের একটা জটিলতা কিন্তু তৈরি হচ্ছে। যেমন আপনি দেখছেন যে তারা বলছে যে সংস্কারের রোডম্যাপ দেওয়া হয় না। সংস্কার কমিশন তো প্রস্তাবনা দিবে, সেই প্রস্তাবনা দেওয়ার আগেই বিএনপি তারা প্রেসার দিছে যে ইলেকশনের ডেট দেব। তাহলে নির্বাচন সংস্কার কমিশন করার মানে কি? নির্বাচন সংস্কার কমিশন তো তার আগে প্রস্তাব দিবে যে হ্যাঁ এই সংস্কার করে নির্বাচন সংস্কার কমিশন করা, সেটি কিন্তু তারা করতে দেয় না। আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশন হয়েছে, আমাদের দেখছে একটা আলটিমেটাম দিচ্ছে তারা সংস্কার কমিশনের প্রধানের, মানে প্রস্তাবনা দেওয়ার আগেই সে তাকে থ্রেট করতেছে। ফলে এই যে ধরেন একটি প্রক্রিয়া, সেখানে যুগান্তর বা সমকাল একটা নিউজ আমাদের শেষ করতে হবে, বুঝতে পেরেছি যে এই জায়গাগুলো যে একই সাথে সে সংস্কার চাচ্ছে, মৌখিকভাবে চাচ্ছে, কিন্তু সহযোগিতার জায়গার থেকে কিন্তু আবার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আবার কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, আপনার কাছে এই প্রশ্নটি আমার আগের বারও ছিল, কিন্তু হয়তো অন্য উত্তরের ভিতরে হারিয়ে গেছে। আপনি যদি একটু স্পষ্টভাবে যে সংকটকালীন সময়ে জাতীয় সরকারের আহ্বান জানানো হয়েছিল, সব দল রাজি থাকলেও বিএনপি রাজি হয়নি। সব দল রাজি থাকলে না, মানে বলতে বিষয়টা ওরকম না, মানে কিন্তু বিএনপি রাজি না। আমি একটু আপনাকে বলি প্লিজ, আমরা একেবারে শেষে। আমি আপনার গভর্নমেন্টের যে প্যাটার্নটা আপনি দেখছেন, সেখানে কি রাজনৈতিক দলগুলিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে বলে কি আপনাকে মনে হচ্ছে? এক, আমি একটু বলি, আমাকে একটু বলেন, আমার কাছে মনে হচ্ছে না। দ্বিতীয়ত, আপনি এই যে সংস্কার নিয়ে এখন কথা হচ্ছে, আরিফ সাহেব যেটা বলছেন যে এখনো রিপোর্ট দেওয়া হয় নাই, আপনি সংস্কার প্রস্তাবের কাঠামো যদি আপনি কমিটির কাঠামো দেখেন, আপনি একজনকে কনভেনার করলেন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ওখানে রাখলেন, আপনি গণমাধ্যম রাখলেন, অমুক জায়গা রাখলেন, তাহলে হয় আপনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে রাখলে তো আপনার রিপোর্টের পর আর এখানে কথা বলার কোনো সুযোগ ছিল। তাদের কাছে তো প্রস্তাব নেয়নি, আপনাদের কাছে তো প্রস্তাব নিয়েছে। আমার কথা, আমি সেইটা বলছি না, আমি বলছি যে কমিটিটা করা হয়েছে, এখানে তো আপনি রাজনৈতিক দলগুলোকে ইনক্লুড করেই সময় সেভ করতে পারতেন। আচ্ছা, আপনি সেটা করেন নাই, কারণ আপনার প্ল্যানই হলো আপনাকে একটা দীর্ঘমেয়াদী আপনি একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনি এখন রিপোর্ট পাবেন, রিপোর্ট পাওয়ার পর পলিটিক্যাল পার্টির সাথে আপনি আলোচনা করবেন, তারপর আবার বলবেন যে আমার স্টক হোল্ডার কারা, তাদের সাথে আমি আলোচনা করব, তারপর আমি বলবো যে আমি একটা সারা বাংলাদেশে একটা গণ ডিবেট করব, তারপর আপনি বলবেন এগুলিকে সামারাইজ করে আমার মিনিমাম আগামী 5 বছর আমার সময় লাগবে। এটা কি বাস্তব সম্পন্ন? মানে আস্তে আস্তে করে একটা নির্বাচন প্রক্রিয়ায় হয়তো দেরি করার দিকে যাচ্ছে, এরকম? অবশ্যই আমাদের কাছে তাই মনে হচ্ছে। কেন করছে গভর্নমেন্ট এটা? জানে না যে যত দেরি করবে তার ওই যে আপনি কথা বলছেন না যে এখন, আগে তো এই আপনি মনে করেন আমরা দেখেন 1900 স্বাধীনতার যুদ্ধ আপনি যদি দেখেন, ছাত্রদের এই যে আসাম আব্দুর রব থেকে শুরু করে পুরো রাজনৈতিক দলকে অ্যাভয়েড করে কিন্তু তারা সেদিন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, ইশতেহার ঘোষণা করেছিলেন, জাতীয় সঙ্গীত ঘোষণা করেছিলেন, পতাকা তৈরি করেছিলেন। রাজনৈতিক দলগুলো কিন্তু রাজি ছিল না। তারা কি আপনার স্বাধীনতার পর রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে? যায় নাই। আপনি 1990 সালে যারা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে, আপনার অভ্যুত্থানের পর কি তারা গেছে? তারা তো রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। ঠিক এবার কি হয়েছে, যে কথাটি এখন
আমরা 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 কাউকে কিন্তু আমরা ছোট করতে চাই না। 90-এর আন্দোলন আর 24-এর আন্দোলন কিন্তু প্রেক্ষাপট pattern, ভিন্ন। বরং আরো একদম দুর্বল একই- pattern। না, ওইটা তো একেবারে এটা রাজনৈতিক খুবই দলগুলোর হচ্ছে আন্দোলন না, না, ছিল। আমি বলছি সমস্যা। এটা আপনি কি বলছেন? 90 আপনি এখানে আন্দোলন হচ্ছে রাজনৈতিক বৈষম্য দলের বিরোধী আপনি নেতৃত্বে। বলছেন। আপনি যখন রাজনৈতিক দলের আমি নেতৃত্বে বলি, আন্দোলন হচ্ছে, আর আপনি- 24-এ হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে। না, না, ছাত্র জনতা কখন? না, না, নেতৃত্ব ছাত্র বা জনতা কখন না। ডাকটা তো ছাত্র- নেতৃত্বের ডাকে আপনি ছাত্রদের সাড়া ছিল। দিচ্ছেন। যে আপনার রাজনৈতিক রাজনৈতিক দলগুলো কি সমর্থন কর্মীরা করেছে কিন্তু না? ছাত্রদের অবশ্যই, ডাকে অবশেষে রাজনৈতিক জীবন দলের দিছে। অংশগ্রহণ না, ছিল। না, অংশগ্রহণ আমি মোশাররফ ভাই আর নেতৃত্ব আলাদা জিনিস। আরিফ, মোশাররফ ভাই শেষ করতে হবে। গণ অভ্যুত্থানে কি ছাত্ররা করেছে না? ডেফিনেটলি রাজনৈতিক দলগুলো কি সাপোর্ট দিয়েছে না? দলগুলো না, না। সরাসরি ছিল অংশগ্রহণ, এবার কিন্তু ছিল না সরাসরি? এখানে ছিল সমর্থন। না, 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 এখানে ওই যে আমরা আমি একটা লাস্টের কথা দিকে, বলছি, হ্যাঁ, যে লাস্টের যখন দিকে চলে আপনি আসছে। আপনি অবশ্যই। দেখেন, আমরা কাউকে ছোট করতে চাই না। আপনি রাজনৈতিক দলগুলিও তো দিবি অবশ্যই ধরে নিয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই, নিয়ে অবশ্যই। গেছে। নিশ্চয়ই, অবশ্যই নিয়ে। তাদের উপর নির্যাতন করেছে না, না? সেটা তো অবশ্যই, না, না, এটা করেছে অস্বীকার না। করার জায়গা নেই কিন্তু তো। কোন রাজনৈতিক দল কি স্টেটমেন্ট দিয়েছে যে আমরা আন্দোলন থেকে সরে গেছি? না, স্টেটমেন্ট সেখানে দিয়েছিলেন না কেউ কেউ? 25শে জুলাই এবং 19শে জুলাই আমরা সুস্পষ্ট কেউ আমরা সেই বক্তব্য follow অনেক আছে। করতে চাই অনেক না। অনেক ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন এবং আরিফুল ইসলাম আদিব, আপনাদের দুজনকে। আমরা সময় থাকলে এই বিষয়ে আরো আলোচনা করতে পারতাম। দর্শক, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে অনুষ্ঠান দেখার জন্য। আমরা আজকে যে বিতর্ক দেখলাম, এরকম বিতর্ক আমাদের দেশের ভেতরের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে চলবে। গণতন্ত্রে সবাই মত প্রকাশ করবে, কিন্তু আমরা চাই আমাদের গণতন্ত্র হবে টেকসই। তর্ক বিতর্ক যাই থাকুক না কেন, জাতীয় স্বার্থে, বিশেষ করে দেশের উন্নতি, সমৃদ্ধি এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই থাকবে ঐক্যমত্য। সেই প্রত্যাশা রেখে আজকের মতো সংলাপ প্রতিদিন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।